আজকে একাদশ শ্রেণীর পরমাণুর গঠন অধ্যায়টা আলোচনা করা হবে। ভিডিওটা শুরু করার আগে প্রত্যেকের কাছে অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমরা আগের ভিডিওগুলোতে পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করেছি এবং বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা এবং তার ভিত্তিতে ইলেকট্রন বিন্যাস কেমন হয় তা দেখেছি। একটা হোমওয়ার্ক তোমাদের দিয়েছিলাম এর আগের ভিডিওতে, অ্যালুমিনিয়াম 13। অ্যালুমিনিয়াম 13 এটা হোমওয়ার্ক ছিল, HW দিয়েছিলাম। এর ইলেকট্রন বিন্যাস করতে বলেছিলাম। আমি বলেছিলাম যে প্রথমে হচ্ছে 1 নম্বর যে সেটা হচ্ছে 1s, 2 নম্বর ঘরটাকে দুটো ভাগ আছে 2s আর 2p, 3 নম্বর ঘর বলেছিলাম 3s 3p 3d। সবার ক্ষেত্রে ডি লাগবে না, কারণ এটা যেহেতু সন্ধিগত মৌল নয়। যাদের পরমাণু ক্রমাঙ্ক 21 থেকে 30-এর মধ্যে তাদের ক্ষেত্রে ডি লাগবে। আমার তার থেকে যাদের কম আছে তাদের ক্ষেত্রে আমাদের ডি অরবিটালটা না লিখলেও চলবে। তাহলে ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম, কি বলেছিলাম? এস নম্বর ঘরে এসে সর্বাধিক 2টো ইলেকট্রন ধরে। তাহলে আমি এখানে 2 বসিয়ে দিলাম। পিতে সর্বাধিক ধরে হচ্ছে 6, তাহলে 2 আর 2 এ 4 আর 6 এ 10টা হয়ে গেছে। তাহলে 11 12, মানে এসে 2 এর বেশি ধরবে না, 12 হয়ে গেল। এখানে 13। আমি বললাম না 3D লাগবে না। 3D কাদের ক্ষেত্রে লাগে? 21 থেকে 30-এর মধ্যে, মানে যারা সন্ধিগত মৌল আছে তাদের ক্ষেত্রে দেখবে ডিতে ইলেকট্রনটা শেষ হয়। যেহেতু এর শেষ ইলেকট্রন পি নম্বর ঘরে শেষ হয়েছে, তাই জন্য আমি একে পি ব্লক এলিমেন্ট বলতে পারি। পি ব্লক মৌল। দীর্ঘ পর্যায় সারণীতে তোমরা দেখেছো যে বিভিন্ন ব্লকে ভাগ করা, এস পি ডি এ বিভিন্ন ব্লকে ভাগ করা রয়েছে। তো পি ব্লক কারা? যাদের লাস্ট ইলেকট্রনটা পিতে গেছে। এর আগের দিন আরেকটা দিয়েছিলাম, সেটা হচ্ছে ক্যালসিয়াম। ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক এর আগের ভিডিওতে লিখতে ভুল হয়েছে, ইলেকট্রন বিন্যাস ঠিক হয়েছিল, তো এখানে পরমাণু ক্রমাঙ্ক হবে 20 ধরেই করেছিলাম, কিন্তু লেখার সময় 15 হয়ে গিয়েছিল। তো এই ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস কেমন হবে এর আগের দিনও আলোচনা করেছি, আরেকবার আলোচনা করে দিচ্ছি, কারণ হচ্ছে ওখানে 15 লিখে ফেলেছিলাম। ইলেকট্রন বিন্যাস একই রকম হবে। ইলেকট্রন বিন্যাসটা ঠিক ছিল, আমাদের তো একবার মুখস্থর মতো হয়ে গেছে যে 20 হয়, 20-র জায়গায় 15 লিখেছি, কিন্তু ইলেকট্রন বিন্যাসে আবার ঠিক করে দিয়েছিলাম। তাহলে একই রকম ভাবে 1s এর পর হচ্ছে 2, 2s 2p, 3s 3p। ডি লাগবে না, আমি বলেছিলাম 21-এর পর থেকে, তাহলে 20 আছে যেহেতু, তাই জন্য আমি এখানে ডি করব না। আচ্ছা, ডি লিখে দিই, আপাতত ডি লিখি, তারপরে লিখি 4s। যেহেতু 20টা ইলেকট্রন আছে, তাই জন্য এখানে কত হবে? 2। তারপরে এখানে হবে 2, কারণ এসে 2টো থাকে। কারণও ব্যাখ্যা করেছিলাম আমার আগের কোনো ভিডিওতে, তোমরা পেয়ে যাবে এই কারণটা, কেন এসে 2টোর বেশি ইলেকট্রন ধরে না। পিতে হচ্ছে 6, এসে হচ্ছে 2, তাহলে 2 2 4 6 10 11 12 আর 6 18। এইবারে প্রশ্ন হচ্ছে কোথায় আগে ইলেকট্রন ঢুকবে, 4s না 3d? সেখানে বলেছিলাম n+l সূত্র, যার n+l মান কম হবে সেখানে আগে ঢুকবে। এখানে আমরা দেখছি 4s এর ক্ষেত্রে ইলেকট্রন এই n+l এর মানটা কম, তাই জন্য এখানে আগে ইলেকট্রন ঢুকলো, অর্থাৎ 2 এখানে বসবে। যেহেতু এই লাস্ট ইলেকট্রনটা s এ গিয়ে শেষ হলো, তাই জন্য আমরা একে এস ব্লক মৌল বলে থাকি। তাহলে এস ব্লক এলিমেন্ট, পি ব্লক এলিমেন্ট, এই ব্লক সম্পর্কে ধারণাগুলো ক্লিয়ার থাকা দরকার। এগুলো পর্যায় সারণীতেও কাজে লাগবে।
পর্যায় সারণী আছে তোমাদের 11-এই আছে। আচ্ছা, আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন আয়ন সম্পর্কে। ইলেকট্রন কোথা থেকে বেরোয়? পরমাণুর ইলেকট্রন সবসময় তার বহিস্থ কক্ষ থেকে বেরোবে, বাইরের ঘর থেকে ইলেকট্রনটা বেরোবে। ঠিক আছে, এইটা শুরু করার আগে আমি কিছু মৌল সম্পর্কে আরও ইলেকট্রন বিন্যাস আরও ভালো করে করার জন্য আলোচনা করে নেওয়ার প্রয়োজন মনে করি। যেমন ধরো, তোমার খুবই কাজে লাগবে সেটা হচ্ছে Fe, আয়রন। আয়রন কত? আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? কারণ আমরা এস ব্লক পেয়েছি, পি ব্লক পেয়েছি, তাহলে আমাদের কিছু ডি ব্লক এলিমেন্ট সম্পর্কেও জানতে হবে। কি হবে এর? 1s, 2s, 2p, 3s, 3p, 3d আর 4s, 4p। এগুলো দরকার হচ্ছে না। তাহলে এখানে 2, 2 এ 4, 6 হচ্ছে 10, 11, 12, 6 18। কোথায় ঢুকবে ইলেকট্রন? না, এসে ইলেকট্রনটা আগে ঢুকবে। তাহলে এখানে দুটোর বেশি ধরতে পারবে না। তাহলে 2 2 4, 6 10, 11 12, 6 18, 19 20। তাহলে এখানে হচ্ছে 6টা ঢুকবে। তাহলে একে আমরা বলবো হচ্ছে ডি ব্লক এলিমেন্ট, ডি ব্লক মৌল আমি একে বলতে পারি। তাহলে এই ডি ব্লক এলিমেন্টগুলোকেই আমরা সন্ধিগত মৌল বলে থাকি। এরা একাধিক যোজ্যতা দেখায়, সন্ধিগত মৌল বলে থাকি এই ডি ব্লক এলিমেন্টগুলো। তাহলে যাদের ক্ষেত্রে ডিটা অসম্পূর্ণ থাকে তারাই সন্ধিগত মৌল। এই 30 নম্বরে দেখবে ডিটা ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে, তাই জন্য ওকে সন্ধিগত মৌল অনেক সময় ধরা হয় না। আচ্ছা, এখানে সমস্যাটা হলো না। আরেকটা আমরা করি তাহলে ক্রোমিয়াম সম্পর্কে। ক্রোমিয়াম তোমরা জানো, ক্রোমিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? 24। এর ইলেকট্রন বিন্যাসটা কেমন হবে? 24 হলে এর ইলেকট্রন বিন্যাস হবে 1s2, 2s2, 2p6, 3s2। এখন তোমরা একবার ডাইরেক্টও লিখে দিতে পারো। আচ্ছা, এইবারে কি হচ্ছে? 4s আর এখানে আছে 3d। তাহলে 2 2 4, 6 10, 11 12, 12 6 হচ্ছে 18। এখানে যদি আমরা 2 দিই, আমি আগেরগুলোতে আমি বলেছিলাম যে আগে এসে থাকবে, আমি ধরলাম এখানে 2 দিয়ে দিলাম। তা 2 2 4, 6 10, 11 12, 6 18, 19 20 আর বাকি থাকলো হচ্ছে 4। এবারে মাথায় রাখবে এই জিনিসটা, কোনো মৌলের উপকক্ষের অরবিটালগুলো যদি অর্ধপূর্ণ বা সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা ভর্তি থাকে তাহলে কম শক্তির প্রয়োজন হয়। তাই জন্য প্রত্যেকটা পরমাণু চাইবে তার কক্ষগুলো যাতে হয় ইলেকট্রন দ্বারা পূর্ণ হোক, নাহলে অর্ধপূর্ণ হোক। এখানে একটা জিনিস দেখো, ডিতে 4টে আছে, এখানে যদি আমি 5 করে দিতে পারতাম, ডিতে সর্বাধিক কতগুলো হয়? ডিতে সর্বাধিক 10টি ইলেকট্রন থাকতে পারে, 10টি ইলেকট্রন থাকে। তাহলে ইলেকট্রন ডি অরবিটাল কি চাইবে? 10টি ইলেকট্রন থাকুক অথবা 5টি ইলেকট্রন। তাই জন্য এই ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়। সেখানে কি হয়? ক্রোমিয়ামের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1 হবে আর 3d হচ্ছে 5 হবে। এই এস থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসলো, তাহলে এটা অর্ধপূর্ণ হয়ে গেল। এইদিকে তোমার এস ঘরটা অর্ধপূর্ণ, অর্থাৎ এই মানে এই মৌলের ক্ষেত্রে এই ধরনের যদি বিন্যাস পায় তাহলে শক্তিটা কম লাগে এবং মৌলটা বেশি স্থায়িত্ব লাভ করে, সেই জন্য এই ধরনের বিন্যাস হবে। একই সমস্যা হবে সিইউ নিয়ে। সিইউ এর মানে কপারের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 29। তাহলে এর ইলেকট্রন বিন্যাস কেমন হবে? আমি ভাঙিয়ে নিই আগে। 1s, 2s, 2p, 3s, 3p, 3d
আর হচ্ছে 4s। 29 আছে, তাহলে 2 2 4 6 10 11 12 6 18, এখানে যদি আমি 1 দিই তাহলে 19, 2 2 4 6 10 11 12 6 18, এখানে তাহলে দুটো দিলে 19 20 হবে, আর এখানে 9টা হবে। কিন্তু আমি কি বললাম, ডি সব সময় চাইবে হয় 10টা নাহলে 5টা ইলেকট্রন যাতে থাকে। তাহলে এখানে আমি 10 দিয়ে দিচ্ছি, তাহলে এখানে 1 লিখতে পারি। অর্থাৎ এই জায়গাতে একটু ব্যতিক্রম আছে। আজকে যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে ইলেকট্রন কোন ঘর থেকে বেরোবে। ইলেকট্রন সবসময় তার বহিস্থ ঘর থেকে, এই যদি মৌলটার ইলেকট্রন বের করতে হয়, ইলেকট্রন কোথা থেকে বেরোবে? বহিস্থ ঘর থেকে বেরোবে, অর্থাৎ বাইরে, সব থেকে বাইরের ঘর থেকে ইলেকট্রনটা বেরোবে। আচ্ছা, বারবার এই এত বড় করে লেখার কোনো প্রয়োজন নেই। এই যে দেখছো এই অংশটা একটা নিষ্ক্রিয় মৌলের, দেখো 2 2 4 6 10 11 12 আর 6 18, 18টা ইলেকট্রন রয়েছে একটি নিষ্ক্রিয় মৌল। সেই নিষ্ক্রিয় মৌলের নাম হলো আর্গন। তাহলে আমরা এখানে আর্গন লিখে দিলাম। কত এর? আমরা এর দেখলাম 18। আর এখানে কত হবে? তাহলে 3d10 আর 4s1। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে এই বারবার করে এই এত বড় না লিখে আমরা বাইরের ঘরটাকে আমরা শুধু লিখলাম, আর তার আগের ঘরটাকে আমরা নিষ্ক্রিয় ঘরটা মৌলটাকে লিখে দিলাম। তাহলে সংক্ষিপ্ত, কারণ রাসায়নিক বিক্রিয়াতে বাইরের ঘরই অংশগ্রহণ করবে, যেহেতু ভেতরের ঘর অংশগ্রহণ করে না, তাই জন্য ওকে লেখার না লিখে নিষ্ক্রিয় মৌলটাকে লিখে দিলাম। এটা মানে আর্গনের যা আছে সেই রকম হবে। তাহলে ইলেকট্রন কোথা থেকে বেরোয়? ইলেকট্রন সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রনটা বেরোয়। যেমন আমি একটা জিনিস বলি, ধরো আয়রন, কিছুক্ষণ আগেই আমরা করলাম আয়রন, Fe। তাহলে Feর ক্ষেত্রে আমরা দেখেছি, Feর ক্ষেত্রে আমরা কি দেখলাম, এই পুরোটাকে, এই ঘরটাকে আমরা বলে থাকি হচ্ছে কি আর্গন। এটাকে কি বলে থাকি? আর্গন। তাহলে আমরা পেয়েছিলাম আর আর্গনের মতো, আর 3d6 4s2, 3d6 4s2। তাহলে ইলেকট্রন কোথা থেকে বেরোবে? আমি তাহলে এই 3d কে যদি একটু লিখি, 3d তে কতগুলো ঘর থাকে? 5টা থাকে, 3 4 5, 5টা থাকে। আর 4s এ থাকে হচ্ছে 2টো। 4s এ 2টো ইলেকট্রন থাকে, ঘর একটাই। এটা হচ্ছে 3d। তাহলে আমার ডি নম্বর ঘরে আছে 6টা ইলেকট্রন। আমরা এর আগের দিন জেনেছি ইলেকট্রনগুলো সমশক্তি সম্পূর্ণ যদি হয় ঘরগুলো, তাহলে প্রতিটি ঘরে আগে একটি করে ইলেকট্রন বসবে। তাহলে 5 হয়ে গেল, আর এখানে হচ্ছে 1 নম্বর 6, আর এখানে 2টো। তাহলে ইলেকট্রন যদি বেরোয়, ইলেকট্রন বেরোলে কি হবে? আয়নে পরিণত হবে, ক্যাটায়ন পরিণত হবে। তোমরা জানো Fe যদি 2টো ইলেকট্রন ত্যাগ করে তাহলে কোথা থেকে করবে? 4s2 থেকে করবে। তাহলে সেই ক্ষেত্রে সংকেত কেমন হয়ে যাবে? এই আর্গন লিখে দিবে, আর 3d6 হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ইলেকট্রনটা সবসময় কি হয়? তার বাইরের ঘর থেকে বেরোচ্ছে। যদি Fe3+ হয় তাহলে কি হতো? তাহলে আর হতো 4s থেকে 2টো বেরিয়ে গেল, আর 3d থেকে এবার একটা বেরোতে হবে, তাহলে 3d5 হবে। দেখো 3d5, এই যে অরবিটালটা কি হচ্ছে? ইলেকট্রন দ্বারা অর্ধপূর্ণ আছে, তাই জন্য এইটা অনেক বেশি কি হবে? স্থায়ী হবে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস দেখে তার স্থায়িত্বকেও আমরা ব্যাখ্যা করতে পারি, যে আমরা এর পরের অধ্যায়গুলোতে কাজে লাগবে। কপারের ক্ষেত্রে পরমাণু ক্রমাঙ্ক বলেছিলাম 29।
29 হলে কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d আর হচ্ছে 4s 2 2 4 6 10 11 12 6 হচ্ছে 18 19 আর এখানে 10। এই হচ্ছে ইলেকট্রন বিন্যাস ছিল কপারে। এর কারণ আমি বলেছিলাম এই ডি অরবিটালটা যেহেতু ইলেকট্রন দ্বারা পূর্ণ হচ্ছে তাই জন্য এই রকম হচ্ছে। এ যখন কি করবে ইলেকট্রন ছাড়বে, সাধারণত এর একটা প্রবণতা থাকবে এই একটা ইলেকট্রনকে ছেড়ে প্লাসে তৈরি করা। তাহলে সেই ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কি হবে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 আর হচ্ছে 4s এর ক্ষেত্রে তো 0, তাই জন্য এটাকে লিখতে হবে না। এই একই রকমভাবে যদি আমার এখানে Cu2 প্লাস হতো তাহলে আর একটা ইলেকট্রন একটা এখান থেকে বেরোতো আর একটা হচ্ছে এই ডি নম্বর ঘর থেকে বেরোতো। তোমরা আশা করি প্রত্যেকে অ্যানায়ন সম্পর্কে ধারণা পেয়েছো, কিভাবে ক্যাটায়ন হয়, কোথা থেকে ইলেকট্রন বর্জন হয়। এরপরের দিন তোমাদের হোমওয়ার্ক থাকবে Mn ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 25। এর ইলেকট্রন বিন্যাস করবে, এর ইলেকট্রন বিন্যাস সেখান থেকে Mn2 প্লাস এর ইলেকট্রন বিন্যাস বের করবে। ঠিক আছে, আজকে এইটুকুই থাকুক, ধন্যবাদ।